আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইল জামাত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেছেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন। ডিসেম্বর ২৫ থেকে জুন ২৬-এর মধ্যে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছি। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, রোজার আগে। কোনো কারণে যদি এসব সত্য পূরণ করতে গিয়ে দেরি হয়, সে অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কারণ মে মাস থেকে আমাদের দেশে আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। এটা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না। জানাবো, হজযাত্রীদের বহনকারী বাসে সেনাদের হামলা। হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনা সদস্যরা। দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে। এ সময় তারা হজযাত্রীদের বহনকারী বাসেও হামলা চালিয়েছে। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এখন স্পষ্ট সত্য বললেন ম্যাথু মিলার। জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথু মিলার স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বেড়েছে, এনে কোনো সন্দেহের অবকাশ নেই। এদিকে আবারও ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের হামলা, নিহত ২৭। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে রাফা শহরে এক ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২৭ জন বেসামরিক নিহত হয়েছে। একই ঘটনায় আরও ৯০ জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। এবারে জানাবো, ভারতের মিথ্যাচার উন্মোচনে বিশ্বমঞ্চে জোর বাড়াচ্ছে পাকিস্তান। সাম্প্রতিক পাক ভারত সংঘাতের প্রেক্ষাপটে ভারতের অপপ্রচার এবং আগ্রাসনমূলক কর্মকাণ্ড উন্মোচনে আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হয়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইল জামাত। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেছেন, নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন। ডিসেম্বর ২৫ থেকে জুন ২৬-এর মধ্যে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছি। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে, রোজার আগে। কোনো কারণে যদি এসব সত্য পূরণ করতে গিয়ে দেরি হয়, সে অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কারণ মে মাস থেকে আমাদের দেশে আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে যেতে থাকে। এটা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না। নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির আরও বলেছেন, নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন যে সময় ঘোষণা করেছে সে সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত, কারণ সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। সুতরাং এ সময় ছাড়া নির্বাচন সঠিকভাবে হবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সময় অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। আর নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বলেও জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, নির্বাচন তো হবে, তবে সেটি একটি নির্দিষ্ট সময়ে হবে। সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছে সে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার হজযাত্রীদের বহনকারী বাসে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলা। হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে সময় যারা ফিলিস্তিনি থেকে হজ করার জন্য যাচ্ছিল তাদের বাসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বয়োজ্যেষ্ঠ মানুষ। দখলদার ইসরায়েলের হামলার কারণে লেবানন থেকে সরাসরি হজের সুযোগ রয়েছে নিরীহ ফিলিস্তিনিদের, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে সেই হজ যেন সফলভাবে পালন করতে না পারে এজন্য যারা হজে যাচ্ছিল সেসব যাত্রীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। অবস্থায় ওই বাসটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রীরা ব্যাপকভাবে আহত হয়েছে। অবস্থায় পুরো গাজা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে, কারণ নিরীহ ফিলিস্তিনিরা হজ করতে যাচ্ছিল একটি ধর্মীয় কাজে, সেখানেও বাধা দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। দখলদার বাহিনী এইভাবে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে, কিন্তু বিশ্ব এখনও নিশ্চুপ হয়ে বসে আছে। গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ এখন স্পষ্ট সত্য বললেন ম্যাথিউ মিলার। জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথিউ মিলার স্পষ্ট ভাষায় বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ বেড়েছে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আরব নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মিলার বলেছেন, আমি বিশ্বাস করি না যে এটি গণহত্যা, তবে কোনো সন্দেহ নেই গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে। তাদের সেনাদের কর্মকাণ্ডের জন্য কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। তিনি আরও বলেছেন, যুদ্ধ অপরাধের বিষয়টি বোঝা দুটি পদ্ধতি রয়েছে। একটি, কোনো রাষ্ট্র যদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ অপরাধের নীতি গ্রহণ করে অথবা এমন বেপরোয়া আচরণ করে যা যুদ্ধ অপরাধে পরিণত হয়, তখন প্রশ্ন উঠে ওই রাষ্ট্রই কি যুদ্ধ অপরাধ করছে। ট্রাম্প 100 পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে মিলার আরও বলেছেন, আমার মনে হয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের স্তরে বিষয়টি হয়তো এখন স্পষ্ট নয়, তবে যেটা নিঃসন্দেহে বলা যায় তা হলো ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এমন কিছু কাজ করছে যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মিলার জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে বাইডেন প্রশাসন ভেতরে ভেতরে নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ছিল। অস্ত্র সরবরাহ বন্ধ রাখা, ইসরায়েলের প্রতি চাপ বাড়ানো ইত্যাদি বিষয় বিভিন্ন পর্যায়ে বিতর্ক হয়েছে। মিলার আরও বলেছেন, 2024 সালে বসন্তে আমরা ইসরায়েলের কাছে 2000 পাউন্ড ওজনের বোমা পাঠানো স্থগিত করেছিলাম, কারণ মনে হয়েছিল গাজার প্রেক্ষাপটে এই অস্ত্র ব্যবহার উপযুক্ত নয়। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে সমস্ত কিছু ভেস্তে দিয়েছে। তারা নতুন করে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, সেটি কোনোভাবেই কাম্য নয়। আবারও ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের হামলা, নিহত 27। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে রাফা শহরে এক ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 27 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একই ঘটনায় আরও 90 জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। আজ অবরুদ্ধ গাজা উপত্যকায় উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, রাফার আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের উপর অমানবিক হামলা চালানো হয়েছে। মাহমুদ আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে একই স্থানে হামলায় 31 জন নিহত এবং 176 জন আহত হয়েছে। যদিও ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করেছে। সাক্ষী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোরবেলা থেকে হাজারো মানুষ ত্রাণ পেতে আল আলম মোড়ের কাছে জড়ো হতে শুরু করেন। সেই সময় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও ড্রোন থেকে গুলি চালাতে থাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাণকেন্দ্রের কাছে নিহতদের সংখ্যা 27 এবং আহতের সংখ্যা 90 ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা বেসামরিকদের লক্ষ্য করে গুলি করেনি, তবে সেখানে দেখা গেছে যারা মারা গেছে তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দখলদার ইসরায়েলি বাহিনী মিথ্যা ও বিভ্রান্তি তথ্য দিয়েছে।